পৃথিবী থেকে প্রায় 5 কোটি মাইল দূরে নিঃসঙ্গ আর রুক্ষ এক গ্রহ মঙ্গল। সেই লাল গ্রহের বুকে এক নতুন ভোরের আলো ফুটছিল, কিন্তু সেই আলো কোনো প্রশান্তি নয়, বরং এক ভয়াবহ বিপদের বার্তা নিয়ে এলো। সূর্যের প্রথম কিরণ যখন বিশাল এক গর্ত, যাকে বলা হয় ক্রিটার, এর উপর পড়ল, তখন উন্মোচিত হলো মানুষের এক অদম্য সাহসের গল্প। আজ থেকে 18 বছর আগে নাসা সেখানে পাঠিয়েছিলেন তাদের এরিস 3 মিশন। মঙ্গলের একটা দিন পৃথিবীর চেয়ে সামান্য বড়, প্রায় 24 ঘন্টা 40 মিনিটের, যাকে বলা হয় এক সোল। এই মিশনে 6 জন নভোচারীকে পাঠানো হয়েছিল 31 সোলের জন্য, যাদের কাজ ছিল মঙ্গলের মাটি সংগ্রহ করে তার ভূতাত্ত্বিক রহস্য উন্মোচন করা। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাদের সেই গবেষণার দিনগুলো নরকে পরিণত হতে যাচ্ছিল। এই অকুতুভয় দলের নেতৃত্বে ছিলেন কমান্ডার লুইস, যিনি একাধারে সাবেক নৌসেনা এবং একজন দক্ষ ভূতাত্ত্বিক। তার সাথে ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মার্ক ওয়াটনি, যার রসিক মেজাজ আর উদ্ভাবনী শক্তি ছিল এই টিমের প্রাণ। বাকি সদস্যদের মধ্যে ছিলেন আইটি বিশেষজ্ঞ জোহানসন, পাইলট রিক মার্টিনেজ, ডাক্তার ক্রিস ব্যাক এবং নেভিগেটর অ্যালেক্স বগেল। তারা সবাই মিলে মঙ্গল গ্রহে একটি কৃত্রিম আবাসস্থল তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন হাব। কাজ চলছিল একদম রুটিন মাফিক, কিন্তু হঠাৎ করেই জোহানসনের কম্পিউটারে নাসার এক জরুরি সতর্কবার্তা ভেসে এলো। এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে তাদের দিকে ধেয়ে আসছে। সেই ঝড়ের শক্তি এতটাই যে তাদের একমাত্র ফেরার পথ এমএবি রকেটটিকে সেটি উল্টে দিতে পারে। আর এমএবি একবার কাত হয়ে গেলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফেরার সব আশা চিরতরে শেষ হয়ে যাবে। পরিস্থিতি বেগতিক দেখে কমান্ডার লুইস মিশন বাতিল করে তখনই সবাইকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। বাতাসের বেগ তখন 8600 নিউটন ছাড়িয়ে গেছে। কমান্ডার যখন হাবের দরজা খুলে বেরুলেন, বাতাসের ধাক্কায় তার দম বন্ধ হয়ে আসছিল। ঝড়ের দাপটে দৃশ্যমানতা তখন শূন্যের কোটায়। এমএবির দিকে যাওয়ার পথে মার্ক ওয়াটনি দেখলেন রকেটটি বাতাসের চাপে হেলে পড়েছে। তিনি এক বুদ্ধিদীপ্ত উপায় বাতলে দিলেন। সোলার প্যানেলের তার দিয়ে রকেটটিকে বেঁধে রাখলে সেটি উল্টে যাওয়া থেকে বেঁচে যাবে। কিন্তু মার্ক যখন তার এই পরিকল্পনার কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক ছিঁড়ে একটি বিশাল ডিসেন্টেনা উড়ে এসে সরাসরি মার্কের গায়ে আছড়ে পড়ল। চোখের পলকে মার্ক সেই ধূলিঝড়ের ঘূর্ণিপাকে হারিয়ে গেলেন। মার্টিনেজের কম্পিউটারে তখন সাইরেন বাজছে। মার্কের স্পেস স্যুট থেকে অক্সিজেন লিক হচ্ছে। নভোচারীদের জন্য এর চেয়ে বড় আতঙ্ক আর কিছু হতে পারে না। অক্সিজেন ফুরিয়ে যাওয়া মানে কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিত মৃত্যু। কমান্ডার লুইস নিজের জীবন বাজি রেখে সেই অন্ধকারের মধ্যে মার্ককে খুঁজতে লাগলেন, কিন্তু রেডিও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে এমএবি রকেটটি তখন বিপজ্জনকভাবে কাত হয়ে পড়েছে। কমান্ডার এক কঠিন সংকটে পড়লেন। এখন একজনের জীবনের জন্য বাকি 4 জনের জীবন কি তিনি ঝুঁকিতে ফেলবেন? ডাক্তার ব্যাগ যখন নিশ্চিত করলেন যে এই অবস্থায় মার্কের বেঁচে থাকা অসম্ভব, তখন কমান্ডার চোখের জল মুছে রকেট উৎক্ষেপণের নির্দেশ দিলেন। এক বুক সুখ আর মার্ককে হারানোর যন্ত্রণা নিয়ে তারা পৃথিবীর পথে রওনা হলেন। পরদিন সকালে পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ল। নাসা মিডিয়ার সামনে ঘোষণা করল যে মার্ক ওয়াটনি মহাকাশ গবেষণার ইতিহাসের এক শহীদ। পুরো পৃথিবী যখন শোকে স্তব্ধ, ঠিক তখনই মঙ্গলের সেই লাল ধূলিকণার নিচ থেকে এক অলৌকিক ঘটনা ঘটল। মার্ক ওয়াটনি আসলে মরেননি। সেই ধূলিঝড়ে বালির নিচে চাপা পড়েছিলেন তিনি। স্পেস স্যুটের ইমার্জেন্সি অ্যালার্মের শব্দে যখন তার জ্ঞান ফিরল, তিনি তখন দেখলেন এক ভয়াবহ যন্ত্রণাদায়ক দৃশ্য। সেই অ্যান্টেনার একটি ধারালো রড তার পেটের এক পাশ দিয়ে স্যুটে ঢুকে গেছে। মার্ক একা পৃথিবী থেকে 5 কোটি মাইল দূরে, যেখানে কেউ তার কথা শুনতে পাচ্ছে না, নিঃসঙ্গ এক গ্রহের বুকে তিনি একমাত্র জীবিত মানুষ। মঙ্গলের সেই ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়ে মার্ক যখন একা হয়ে গেলেন, তখন তার বেঁচে থাকাটা ছিল স্রেফ এক অলৌকিক ঘটনা। আসলে ভাগ্যদেবী সেদিন তার সহায় ছিলেন। যে দাতব রডটি তার পেটে ঢুকে গিয়েছিল, সেটির চারপাশে মার্কের নিজের রক্ত জমাট বেঁধে ব্লাড কট তৈরি হয়ে প্রাকৃতিক সিলের মতো কাজ করছিল। এর ফলে তার স্যুট থেকে অক্সিজেন লিক হওয়ার গতি কমে যায় এবং মার্ক মৃত্যুর দ্বার থেকে ফিরে আসেন। মার্ক জানতেন ওই অবস্থায় রডটি বের করার চেষ্টা করলে রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হতে পারে। তাই প্রচন্ড যন্ত্রণা সহ্য করে তিনি সেই অ্যান্টেনাকে রড থেকে আলাদা করে কোনোমতে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে এলেন সেই হাব বা আবাসস্থলের ভেতরে।
হাবের ভেতরে বাতাসের চাপ স্বাভাবিক ছিল। ভেতরে ঢুকেই মার্ক তার রক্তে ভেজা স্পেস স্যুটটি খুলে ফেললেন। এবার ছিল সব থেকে কঠিন কাজ। দাঁতে দাঁত চেপে এক জটকায় তিনি সেই লোহার রডটি নিজের পেট থেকে টেনে বের করলেন। যন্ত্রণায় মার্কের এক বিকট চিৎকারে পুরো হাবে প্রতিধ্বনিত হলো, কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ অ্যান্টেনার একটি ছোট ভাঙা অংশ তখনও তার ক্ষতের ভেতরে আটকে ছিল। কোনো ডাক্তার ছাড়াই কাঁপা কাঁপা হাতে ফার্স্ট এড কিট ব্যবহার করে মার্ক সেই টুকরোটি বের করে আনলেন এবং স্টেপলার দিয়ে নিজের চামড়ায় টাকা লাগিয়ে ক্ষতটি বন্ধ করলেন। সেই অসহ্য যন্ত্রণায় মার্কের মস্তিষ্ক যেন অচল হয়ে যাচ্ছিল, কিন্তু আসল লড়াই তো কেবল শুরু হলো। মঙ্গলের এই জীবন মরুভূমিতে তিনি এখন এক সম্পূর্ণ একা। যে ডিশ অ্যান্টেনার সাথে তার সংঘর্ষ হয়েছিল সেটি ছিল আসলে পৃথিবী বা তার বন্ধুদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম। সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার মানে মার্ক এখন না পারবেন নাসার সাথে যোগাযোগ করতে, আর না পারবেন মহাকাশে থাকা তার বন্ধুদের জানাতে যে তিনি জীবিত আছেন। এমনকি যদি নাসা জানতেও পারে যে মার্ক বেঁচে আছেন, তাহলেও পৃথিবী থেকে মঙ্গলে নতুন কোনো মিশন পাঠাতে কমপক্ষে 4 বছর সময় লাগবে। অথচ এই হাব তৈরি করা হয়েছে মাত্র 31 দিন টিকে থাকার জন্য। মার্কের মনে কুড়াক দিচ্ছিল, যদি অক্সিজেন তৈরির মেশিন নষ্ট হয় তবে দমবন্ধ হয়ে মরবেন। যদি ওয়াটার রিকেমার বা পানি শোধন যন্ত্র নষ্ট হয় তবে তৃষ্ণায় তার মৃত্যু নিশ্চিত। আর যদি এই মেশিনগুলো ঠিক থাকে তবুও তার কাছে যে পরিমাণ খাবার আছে তাতে 4 বছর বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই চরম হতাশার কথাগুলো মার্ক তার কম্পিউটারের জার্নালে রেকর্ড করলেন। তিনি যেন নিজের শেষ ইচ্ছাপত্র লিখছিলেন। বাইরে তখনও জ্বরের তাণ্ডব চলছে, আর ভেতরে মার্ক প্রতি মুহূর্তে নিজের মৃত্যুর প্রহর গুনছিলেন। সময় কাটাতে তিনি তার হারিয়ে যাওয়া বন্ধুদের ফেলে যাওয়া জিনিসগুলো গুছিয়ে রাখতে লাগলেন। কিন্তু 2 দিন পর যখন ঝড় থামলো, মার্ক দেখলেন তার হাব তখনও অক্ষত আছে। এই ছোট এক চিলতে আসা মার্কের ভেতরে আরো মরে যাওয়ার বাঁচার ইচ্ছাটাকে আবারও জাগিয়ে তুলল। তিনি নিজেকে বললেন, আমি লড়বো, বিনা যুদ্ধে মঙ্গলের এই দুলুই নিজেকে মিশিয়ে দেব না। মঙ্গলে তখন 21তম সুল বা দিন চলছে। পেটের ক্ষত তখনও পুরোপুরি শুকায়নি, কিন্তু মার্ক উঠে দাঁড়ালেন। তিনি তার ভান্ডারে থাকা সব খাবারের একটা তালিকা তৈরি করলেন। সবার ফেলে যাওয়া খাবার মিলিয়ে তার কাছে বড় জোর 1 বছরের রসদ আছে, কিন্তু তাকে টিকতে হবে 4 বছর। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। টয়লেট করার পর যখন তিনি ফ্লাশ করলেন, তখন দেখলেন সব বর্জ্য ভ্যাকুয়াম প্যাকেটে জমা হচ্ছে। আর ফুড স্টোরেজে গিয়ে তিনি খুঁজে পেলেন থ্যাঙ্কস গিভিং ডের জন্য রাখা এক প্যাকেট কাঁচা আলু। মার্ক শুধু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারই ছিলেন না, তিনি ছিলেন একজন বোটানিস্ট বা উদ্ভিদ বিজ্ঞানী। তার মাথায় এক জিনিয়াস আইডিয়া এলো। তিনি মঙ্গলের এই হাবে আলু চাষ করবেন। নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়ে মার্ক প্রথমে মঙ্গলের ধুলোয় ঢাকা সোলার প্যানেলগুলো পরিষ্কার করলেন, যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে। মার্ক ওয়াটনি জানতেন মঙ্গলের এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে তাকে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কিছু একটা করতে হবে। তাই তিনি হাবে এক দুঃসাহসিক কৃষি বিপ্লব শুরু করলেন। প্রথমে তিনি হাবের ভেতরে একটা বড় অংশ খালি করে ফেললেন এবং সেই জায়গাটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিলেন। এরপর বাইরে থেকে মঙ্গলের বালু আর মাটি এনে সেখানে বিছিয়ে দিলেন। কিন্তু মঙ্গলের মাটি তো প্রাণহীন, সেখানে ফসল ফলানো অসম্ভব। তাই মাটি উর্বর করার জন্য মার্ক এক অদ্ভুত আর দুর্গন্ধযুক্ত উপায় বেছে নিলেন। তিনি স্টোরেজ থেকে তার নিজের এবং বন্ধুদের সেই ভ্যাকুয়াম প্যাকেটে জমানো বর্জ্য বা টয়লেটের প্যাকেটগুলো নিয়ে এলেন। সেই অসহ্য দুর্গন্ধ সহ্য করেই তিনি সেগুলো দিয়ে সার তৈরি করলেন। এরপর আলুগুলোকে কয়েক টুকরো করে কেটে সেই সারের সাথে মিশিয়ে মঙ্গলের মাটিতে বুনে দিলেন। 36তম সোল বা দিন নাগাদ তার এই স্পেস ফার্ম বা মহাকাশে খামার মোটামুটি প্রস্তুত হয়ে গেল। কিন্তু এবার সামনে এলো সবচেয়ে বড় বাধা, পানি। পানি ছাড়া এই মরুভূমিতে চাষবাস করা অসম্ভব। তবে মার্ক তো সাধারণ কেউ নন, তিনি ছিলেন বিজ্ঞানের জাদুকর। তিনি জানতেন হাইড্রোজেন জ্বালানি থেকে কিভাবে পানি তৈরি করা যায়। সৌভাগ্যক্রমে MAB রকেটে প্রচুর হাইড্রোজেন অবশিষ্ট ছিল, যা হাইড্রোজেনের আর নাইট্রোজেনের সংমিশ্রণ।
মার্ক হাবের মাঝখানে একটা টেবিল পাতলেন এবং তার উপর প্লাস্টিকের ব্যাগ দিয়ে একটা ছোট্ট তাঁবুর মতো তৈরি করলেন। টেবিলের উপর ইরিডিয়াম ধাতুর টুকরো ছড়িয়ে দিয়ে একটি সরু পাইপ দিয়ে তার উপর হাইড্রোজেনের ফুটাল ফেলতে লাগলেন। ইরিডিয়ামের সংস্পর্শে আসতেই হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আর নাইট্রোজেন আলাদা হয়ে উপরে উঠতে লাগলো। এখন দরকার ছিল শুধু আগুন, কিন্তু মহাকাশ স্টেশনে আগুন জ্বালানো মানেই হলো সাক্ষাৎ মরণ। তাই নাসা নভোচারীদের কাছে কোনো দাহ্য বস্তু দেয় না। কিন্তু ওই যে বলে না, কপালে থাকলে ঠেকাই কে। মার্ক তার বন্ধু মার্টিনেজের জিনিসের মধ্যে একটি কাঠের ক্রস বা যিশুর মূর্তি খুঁজে পেলেন। তিনি সেই কাঠ ছেঁচে বুরাদা বানালেন এবং ব্যাটারির স্পার্ক দিয়ে তাতে আগুন জ্বালিয়ে তাঁবুর উপরে রাখলেন। এরপর সেই আগুনের কাছে পরিমাণ মতো অক্সিজেন ছেড়ে দিতেই ম্যাজিক শুরু হলো। হাইড্রোজেন আর অক্সিজেন পুড়ে বাষ্প তৈরি হতে লাগলো এবং সেই বাষ্প প্লাস্টিকের গায়ে জমে জমে পানির ফুটায় পরিণত হলো। আনন্দে আত্মহারা মার্ক তখন নাচছিলেন। ঠিক তখনই এক বিকট বিস্ফোরণ ঘটে, তাকে দূরে ছিটকে ফেলে দিল। বিস্ফোরণের কারণ ছিল মার্কের নিজের নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা অতিরিক্ত অক্সিজেন, যা তিনি হিসেবের মধ্যে ধরেননি। তবে মার্ক দমে যাওয়ার পাত্র নন। এবার তিনি হেলমেট পরে সব সুরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও কাজ শুরু করলেন এবং শেষ পর্যন্ত সফল হলেন। পরের দিন সকালে উঠে তিনি দেখলেন পুরো প্লাস্টিক পানিতে ভিজে গেছে এবং তার তৈরি করা সেই ক্ষেতটি এখন সিক্ত। 48তম সুলে ঘটে গেল পরম কাঙ্ক্ষিত অলৌকিক ঘটনা। মঙ্গলের সেই ধূসর মাটিতে একটি ছোট সবুজ আলুর চারা মাথাচাড়া দিয়ে উঠল। সেই চারাটির দিকে মার্ক এমনভাবে তাকিয়েছিলেন যেন কোনো বাবা তার নবজাতক সন্তানের মুখ দেখছেন। মঙ্গলের বুকে প্রাণহীন নিসঙ্গতা মার্ক যেন এক নতুন জীবনের দিশা খুঁজে পেলেন। এদিকে কোটি কোটি মাইল দূরে পৃথিবীতে সম্পূর্ণ উল্টো চিত্র। নাসা মার্ককে মৃত ঘোষণা করে তার শোকসভার আয়োজন করেছে। নাসার ডিরেক্টর স্ট্যান্ডার্স সেখানে এক আবেগঘন ভাষণ দিয়ে যখন জনসন স্পেস সেন্টারে ফিরলেন, তখন মঙ্গল মিশনের ডিরেক্টর ভিনসেক কাপুর তার সাথে দেখা করতে এলেন। কাপুর চাচ্ছিলেন মঙ্গলে একটি স্যাটেলাইট পাঠিয়ে অন্তত মার্কের লাশের অবস্থান শনাক্ত করতে, কারণ মঙ্গলে অক্সিজেনের অভাবে শরীর পচে না। তাই কাপুর চাননি তাদের কোনো বীরের মরদেহ চিরকাল ওই নির্জন গ্রহে পড়ে থাকুক। কিন্তু স্ট্যান্ডার্স দ্বিধায় ছিলেন। পাছে আবার মার্কের লাশের ছবি মিডিয়াতে চলে এলে নাসার ভাবমূর্তি নষ্ট হবে। স্ট্যান্ডার্ড যখন মঙ্গলে মার্কের লাশের ছবি জনসম্মুখে আসায় ভয়ে সিটিয়েছিলেন, ঠিক তখনই কাপুর তাকে এক বাস্তবসম্মত রাজনীতির চাল শেখালেন। কাপুর বললেন, দেখুন স্ট্যান্ডার্ডস, আমরা যদি এরিস 6 মিশনের মূল উদ্দেশ্য হিসেবে মার্কের মরদেহ ফিরিয়ে আনাকে প্রচার করি, তবে সাধারণ মানুষের সহানুভূতি আমাদের দিকে থাকবে। রাজনীতিবিদরাও ফায়দা লুটতে আমাদের ফান্ড দেবে, অর্থাৎ মার্কের মৃত্যু আমাদের পরবর্তী মিশনের পথ প্রশস্ত করে দেবে। স্ট্যান্ডার্স এই যুক্তিতে আর দ্বিমত পোষণ করতে পারলেন না। কাপুর এক মুহূর্ত দেরি না করে মিশন কন্ট্রোল সেন্টারের তরুণ ইঞ্জিনিয়ার মিন্ডিকে নির্দেশ দিলেন এরিস 3 ল্যান্ডিং লাইটের স্যাটেলাইট ইমেজ পাঠাতে। মিন্ডি যখন সেই ছবিগুলো স্ক্রিনে বড় করলো, তখন তার চোখের পলক যেন স্থির হয়ে গেল। সে হস্তদন্ত হয়ে কাপুর, স্ট্যান্ডার্স এবং মিডিয়া ডিরেক্টর এনিকে ডেকে আনলেন। তারা সবাই মনিটরে যা দেখলেন তা ছিল স্রেফ জাদুকরি 18 চুল, বা মঙ্গলের দিন আগে যে সোলার প্যানেলগুলো ধুলোয় ঢাকা পড়ে অকেজো হয়েছিল, আজ তা 54তম চুলে এসে সেগুলো একদম ঝকঝকে পরিষ্কার। শুধু তাই নয়, ল্যান্ডিং সাইটে থাকা রোভার গাড়িটিও তার আগের জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। তার মানে মঙ্গলের ওই লাল ধুলোর মরুভূমিতে কেউ একজন এখনো বেঁচে আছে, যে ধুলো পরিষ্কার করছে আর রোভার চালাচ্ছে। সেই কেউ যে মার্ক ওয়াটনি তা বুঝতে আর কারো বাকি রইল না। নাসা স্তম্ভিত হয়ে গেল। তাদের মৃত ঘোষিত নায়ক মঙ্গলের বুকে একাই লড়াই করে টিকে আছে। তবে স্ট্যান্ডার্স একটি নিষ্ঠুর সিদ্ধান্ত নিলেন। মহাকাশে থাকা বাকি টিমকে, যারা এখন পৃথিবীর দিকে ফিরছে, তাদের এই খবর জানানো হবে না, কারণ তারা জানলে প্রচন্ড মানসিক চাপে পড়বে এবং ফিরে আসার লম্বা পথটা তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্ট্যান্ডার্স মনে মনে ভাবছিলেন মার্ক হয়তো সাহায্যের আগেই না খেয়ে মারা যাবে, কিন্তু কাপুর ব্যতীত হৃদয়ে ভাবছিলেন একা একা কি মঙ্গলের প্রতিকূলতায় মার্কের অমানসিক কষ্টের কথা। যদিও মঙ্গলে থাকা মার্ক তখনও তার স্বভাবজাত রসবোধ হারাননি। তিনি বিশ্বাস করতেন নাসা তাকে বাঁচাবেই। এদিকে পৃথিবীতে নাসা মিডিয়ার কাছে বিশাল এক বিষয়
বিস্ফোরণ ঘটালো, পুরো বিশ্ব জানল যে মার্ক ওয়াটনি এখনো জীবিত। মঙ্গলে তখনও 70তম সুল চলছে। খাবার আর পানির ব্যবস্থা তো মার্ক করেছেন, কিন্তু এখন দরকার সেখান থেকে পালানোর পথ। তিনি জানতেন 4 বছর পর নাসার এরিস 4 মিশনটি স্যাপারলি ক্রিটারে অবতরণ করবে, কিন্তু সমস্যা হলো সেই জায়গাটি মার্কের বর্তমান অবস্থান থেকে 32 কিলোমিটার দূরে। মঙ্গলের দুর্গম পথে 32 কিলোমিটার মানে 50 দিনের এক দীর্ঘ ও মরণপণ যাত্রা। মার্ক তার বৈজ্ঞানিক মগজ খাটিয়ে কাজ শুরু করলেন। একটি অকেজো রোভারের পার্টস খুলে নিয়ে তিনি অন্য একটি রোভারকে শক্তিশালী করলেন যাতে সেটি লম্বা দূরত্ব পাড়ি দিতে পারে। কিন্তু মঙ্গলের রাত মানেই হলো হাড় কাঁপানো প্রচন্ড ঠান্ডা। রোভারের হিটার চালালে ব্যাটারি নিমিষেই শেষ হয়ে যাবে। মার্ক তখন এক চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি সেই নিউক্লিয়ার ব্যাটারি আরটিজি মাটি করে বের করলেন, যা তেজস্ক্রিয়তার বয়ে মিশনের শুরুতেই টিমের সদস্যরা দাফন করে দিয়েছিল। এটি ফেটে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু, কিন্তু মার্ক সাবধানতার সাথে সেটিকে তার রোভারে ঝুলিয়ে দিলেন। ব্যাটারির প্রাকৃতিক তাপও এখন তার হিটারের কাজ করবে। পৃথিবীতে তখন মার্ককে নিয়ে উন্মাদনা তুঙ্গে। নাসা জেপিএল কে দায়িত্ব দিল মাত্র 9 মাসের মধ্যে একটি বিশেষ প্রুফ বা মহাকাশযান তৈরি করার জন্য, যা দিয়ে মার্কের কাছে রসদ পাঠানো যায়। জেপিএল এর ডিরেক্টর ব্রুস আর তার টিমের উপর তখন হিমালয়ের সমান চাপ। একদিকে মঙ্গলের বুকে মার্কের একার লড়াই, অন্যদিকে পৃথিবীর হাজার হাজার বিজ্ঞানীর সময়ের সাথে দৌড়। শুরু হলো মানব ইতিহাসের সবথেকে বড় উদ্ধার অভিযান। জেপিএল এর বিজ্ঞানীদের উপর তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সাধারণত একটি প্রুফ বা মহাকাশযান তৈরি করতে যেখানে অন্তত 6 মাস সময় লাগে, সেখানে স্ট্যান্ডার্ডস তাদের নির্দেশ দিলেন ওভারটাইমে খেটে আরো দ্রুত কাজ শেষ করতে। নাসার পরিকল্পনা ছিল খুবই নিখুঁত। প্রথমে এই প্রুফের মাধ্যমে মার্কের জন্য 4 বছরের প্রয়োজনীয় রসদ পাঠানো হবে, যাতে তিনি না খেয়ে মারা না যান। এরপর এরিস 4 টিম যখন মঙ্গলে নামবে, তখন তারা মার্ককে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসবে। এই মরণপণ লক্ষ্য নিয়ে জেপিএল এর টিম দিনরাত এক করে কাজ করতে শুরু করে দিল। ওদিকে স্ট্যান্ডার্ড যোগাযোগ বিশেষজ্ঞ মিন্ডিকে পূর্ণ ক্ষমতা দিলেন স্যাটেলাইটের মাধ্যমে প্রতি মুহূর্তে মার্কের উপর নজর রাখতে। মঙ্গলে তখন বইছে আনন্দের হাওয়া। মার্কের বোনা সেই আলু গাছের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। ফসল কাটার পর মার্ক দেখলেন তার পরিশ্রম সার্থক হয়েছে। প্রায় 400টির মতো সুস্থ সবল আলু তিনি ফলিয়েছেন। মার্ক বুদ্ধি করে বড় আলুগুলো খাওয়ার জন্য রাখলেন, আর ছোটগুলোকে আবারও বীজ হিসেবে মাটিতে পুঁতে দিলেন। খাবারের দুশ্চিন্তা কিছুটা কমলেও মার্কের মনে এক বড় প্রশ্ন ছিল যোগাযোগ। তিনি জানতেন নাসার সাথে কথা বলার কোনো উপায় না বের করতে পারলে মঙ্গলের এই লাল ধূলিকণা একদিন তার কবর হয়ে যাবে। ঠিক তখনই মার্কের মগজে এক নতুন আইডিয়া এলো। তিনি হঠাৎই তার রোভার নিয়ে এক অজানা গন্তব্যের দিকে রওনা হলেন। স্যাটেলাইটের সেই দৃশ্য দেখে মিন্ডি আর কাপুর গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন। টানা 13 দিন ধরে মার্ক কেবল এক দিশায় গাড়ি চালিয়ে যাচ্ছেন। তিনি কোথায় যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন? হঠাৎই তখন কাপুরের মাথায় বিদ্যুতের মতো এক বুদ্ধি খেলে গেল। তিনি মঙ্গলের ম্যাপে মার্কের গন্তব্য রেখা টানতেই আটকে উঠলেন। মার্ক এগিয়ে যাচ্ছে পাথফাইন্ডারের দিকে। 1996 সালে নাসা এই পাথফাইন্ডার পাঠিয়েছিল মঙ্গলের পরিবেশ আর চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে গবেষণার জন্য, কিন্তু 1997 সালে ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সেটির সাথে যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কাপুরের আন্দাজ একদম ঠিক ছিল। মঙ্গলের বালির নিচে চাপা পড়া সেই আদিম যন্ত্রটিকে মার্ক খুঁজে বের করলেন। পরম মমতায় তিনি সেটিকে খুঁড়ে বের করে নিজের হাবে নিয়ে এলেন। এদিকে পৃথিবীতে কাপুর ক্যালিফোর্নিয়ায় জেপিএল এ পৌঁছে গেলেন। সেখানে 1997 সালের সেই পাথফাইন্ডারের একটি হুবহু মডেল সংরক্ষিত ছিল। কাপুর তক্ষুনি সেই পুরনো বিজ্ঞানীদের ডেকে আনলেন, যারা এক সময় এই প্রজেক্টে কাজ করেছিলেন। মঙ্গলে মার্কও বসে নেই। তিনি পাথফাইন্ডারের পুরনো ব্যাটারি বদলে সেটিকে নিজের হাবের পাওয়ার সোর্সের সাথে যুক্ত করলেন। আর ভাগ্যদেবী সহায় হলেন, যন্ত্রটি দীর্ঘ বছর পর আবারও সচল হলো। মার্ক পাথফাইন্ডারের অ্যান্টেনাটি পৃথিবীর দিকে ঘুরিয়ে দিতেই জেপিএল এ রাখা সেই পুরনো মডেলটি সিগন্যাল দিতে শুরু করলো। আনন্দের বন্যায় ভেসে গেল কন্ট্রোল রুম। জেপিএল এর টেকনিশিয়ান টিম যখন পাথফাইন্ডারের ক্যামেরাটি অন করলেন, মঙ্গলে মার্কের সামনে থাকা ক্যামেরাটিও সচল হয়ে ঘুরতে
লাগলো। মার্ক বুঝতে পারলেন ওপার থেকে কেউ তার সাথে যোগাযোগ করছে। এক মুহূর্ত দেরি না করে তিনি একটি বোর্ডে বড় বড় অক্ষরে লিখে ফেললেন, কেউ কি আমার সিগন্যাল পাচ্ছ? এরপর তিনি সেটি ক্যামেরার সামনে ধরলেন। এক যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হলো পৃথিবী। 5 কোটি মাইল দূর থেকে কোনো এক নিঃসঙ্গ মানুষ তার আপনজনদের সাথে কথা বলার প্রথম সিঁড়িটি খুঁজে পেল। ক্যাপ্টেন লুইস যখন মঙ্গলের সেই ধূসর ধুলোর মধ্যে মার্ককে মৃত ভেবে চলে গিয়েছিলেন, তখন থেকেই পৃথিবী আর মঙ্গলের মধ্যে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল। কিন্তু মার্কের পাথফাইন্ডার সচল হওয়ার পর সেই দেয়ালের প্রথম ফাটল ধরল, আর মার্ক একটি বোর্ডে হ্যাঁ এবং না লিখে ক্যামেরার সামনে ধরলেন এবং নাসার কাছ থেকে সাড়া পেলেন। কিন্তু সমস্যা হলো পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব এতটাই বেশি যে একটি সিগন্যাল যাওয়া এবং উপাস থেকে ক্যামেরা ঘুরে উত্তর দিকে আসতেই লেগে যাচ্ছিল প্রায় 1 ঘন্টা। তার উপর কাপুর শুধু হ্যাঁ বা নাতেই উত্তর দিতে পারছিলেন, যা দিয়ে কোনো জটিল পরিকল্পনা করা অসম্ভব। মার্ক জানতেন তাকে আরো উন্নত কোনো উপায় বের করতে হবে। তার মাথায় প্রথমে এলো ইংরেজি বর্ণমালার 26টি অক্ষরকে ক্যামেরার চারপাশে গোল করে সাজানোর কথা। কিন্তু 360 ডিগ্রির এই বৃত্তে 26টি অক্ষর সাজালে সেগুলো একে অপরের কাছে চলে আসবে। ক্যামেরা কোন অক্ষরের দিকে তাক করে আছে তা বোঝা যাবে না। ভুল হওয়ার সম্ভাবনা 100%। ঠিক এই মুহূর্তেই মার্কের সেই তুখুর ইঞ্জিনিয়ার মস্তিষ্ক কাজ করতে শুরু করলো। তিনি বেছে নিলেন হেক্সাডেসিমাল নম্বর সিস্টেম। এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অক্ষর থাকে। এই 16টি সংকেতকে বৃত্তাকারে সাজালে তাদের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা থাকে, ফলে ভুল হওয়ার ভয় থাকে না। আর এই হেক্সাডেসিমাল কোডকে ASCII টেবিলের সাহায্যে অনায়াসেই ভাষায় রূপান্তর করা যায়। ভাগ্যক্রমে জোহানসনের কম্পিউটারের মার্কের সেই ASCII টেবিলটি খুঁজে পেয়েছিলেন। মার্ক পাথফাইন্ডারের ক্যামেরার চারপাশে 16টি কার্ডবোর্ডে সেই হেক্সাডেসিমাল ডিজিটগুলো বসিয়ে দিলেন। পৃথিবীতে টেকনিশিয়ান টিম যখন স্যাটেলাইটে এই দৃশ্য দেখলো, তারা মুহূর্তেই বুঝে গেল মার্ক কি করতে চাইছেন। তারাও তাদের পাথফাইন্ডার মডেলে একই ব্যবস্থা করলো। এরপর শুরু হলো ইতিহাসের সবথেকে অদ্ভুত কিন্তু কার্যকর চ্যাট। কাপুর প্রথমে যে প্রশ্নটি পাঠালেন হেক্সাডেসিমাল কোড থেকে ডিকোড করার পর তার অর্থ দাঁড়ালো হাউ অ্যালাইভ, অর্থাৎ তুমি বেঁচে আছো কিভাবে। মার্ক একটি বোর্ডে তার পুরো বেঁচে থাকার কাহিনী লিখে ক্যামেরার সামনে ধরলেন। এভাবেই মঙ্গলের লাল মরুভূমি আর পৃথিবীর কন্ট্রোল রুমের মধ্যে এক জটিল কিন্তু সফল আলাপচারিতা শুরু হলো। নাসার নির্দেশ মেনে মার্ক তার রোভারের কম্পিউটারকে পাথফাইন্ডারের সিগন্যালের সাথে যুক্ত করে দিলেন। এখন আর ক্যামেরা ঘুরানোর ঝামেলা নেই। মার্ক সরাসরি কিবোর্ডে টাইপ করে টেক্সট মেসেজ পাঠাতে পারছেন। নাসা যখন তাকে জানালো যে তার জন্য রেস্কিউ মিশন শুরু হয়েছে এবং দ্রুত খাবার পাঠানো হবে, তখন মার্কের মনে হলো তিনি আবার নতুন জীবন ফিরে পেয়েছেন। খুশিতে আত্মহারা মার্ক হুট করে একটি প্রশ্ন করে বসলেন, আমার টিমের বাকি সদস্যরা কি জানে আমি বেঁচে আছি? নাসা যখন কাঁপা কাঁপা হাতে উত্তর দিল না, তখন মার্কের রাগ দেখার মতো। তিনি ভাবতেই পারছিলেন না যে তার বন্ধুরা তাকে মৃত ভেবে সুখ পালন করছে, অথচ নাসা সত্যটা গোপন রেখেছে। ক্ষোভের চোটে মার্ক সরাসরি নাসাকে একটি কড়া গালি লিখে পাঠিয়ে দিলেন। 5 কোটি মাইল দূরে থেকে আসা সেই গালি পড়ে নাসার বড় বড় কর্মকর্তাদের মুখ চুন হয়ে গেল। তারা কোনো মতে মার্ককে শান্ত করার জন্য মেসেজ পাঠালেন, মার্ক একটু ধৈর্য ধরো, তোমার এই মেসেজ কিন্তু এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে এবং সারা পৃথিবী দেখছে। মার্কের এই জেদি আর লড়াকু মেজাজই বুঝিয়ে দিচ্ছিল যে তিনি কেবল মঙ্গলের মাটিতে টিকে নেই, বরং তিনি মঙ্গলের বুক থেকে পৃথিবীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। নাসা যখন মার্ককে মনে করিয়ে দিল যে তার পাঠানো মেসেজগুলো পুরো পৃথিবী সরাসরি দেখছে, তখন মার্ক দমে যাওয়ার বদলে যেন আরো খেপে গেলেন। তিনি উল্টো পুরো সিস্টেমকে আরো কড়া ভাষায় আক্রমণ করে বসলেন। তবে নাসার বড় বড় কর্তারা মার্কের এই দুর্ব্যবহারকে খুব একটা গায়ে মাখলেন না, কারণ তারা জানতেন 5 কোটি মাইল দূরে একা পড়ে থাকা একজন মানুষ কোন পর্যায়ের মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। ওদিকে মহাশূন্যে কমান্ডার লুইস আর তার টিম তাদের মহাকাশযান হারমিসে করে পৃথিবীর দিকে এগিয়ে আসছিলেন। প্রিয় বন্ধু, মার্ককে হারিয়ে তারা যখন বিষণ্ণতায় ডুবে আছেন,
ঠিক তখনই তাদের কাছে ফ্লাইট ডিরেক্টরের মিসের একটি ভিডিও বার্তা এলো। মিস যখন জানলেন যে মার্ক মারা যায়নি, সে এখনো মঙ্গলের বুকে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন, তখন পুরো টিমের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তারা একদিকে যেমন খুশি হলেন, তেমনি মার্ককে একা ফেলে আসার অপরাধবোধ তাদের বুকুরে কুরে খেতে লাগলো। তবে মিস তাদের আশ্বস্ত করলেন যে মার্ক এই পরিস্থিতির জন্য তার বন্ধুদের কোনোভাবেই দায়ী করেনি। মঙ্গলে তখন মার্কের নিঃসঙ্গ জীবনের 4 মাস পার হয়ে গেছে। প্রতিনিয়ত সে নাসাকে নিজের আর তার সেই ছোট্ট হাবের খবরাখবর পাঠিয়ে যাচ্ছিল। পৃথিবীর মানুষ তখন মার্কের এই অবিশ্বাস্য লড়াই দেখে মুগ্ধ। মঙ্গলের বুকে আলো চাষ করার সেই অসম্ভব কারনামা তাকে বিশ্বজুড়ে এক নায়কের মর্যাদা দিয়েছে। এমনকি খুদ মার্কিন প্রেসিডেন্টও তাকে ইমেল পাঠিয়ে উৎসাহ দিয়েছেন। মার্কের নতুন আলুর ফলনও প্রায় প্রস্তুত হয়ে এসেছিল, যা তাকে এক অদ্ভুত আত্মবিশ্বাস দিচ্ছিল। নাসা হিসেব করে দেখেছিল যে তারা 868 সোল বা দিন নাগাদ মার্কের কাছে রসদ পাঠাতে পারবে। ততদিন মার্ককে তার নিজের ফলানো আলুর উপরই ভরসা করেই টিকে থাকতে হতো। কিন্তু মঙ্গলের ভাগ্য যেন মার্ককে নিয়ে আবারও এক নিষ্ঠুর খেলায় মেতে উঠল। এক রাতে কাজ শেষ করে মার্কের যখন হাবের এয়ারলকের ভেতরে ঢুকলেন, তখন ওই যান্ত্রিক ত্রুটির কারণে এক বিকট বিস্ফোরণে এয়ারলকটি উড়ে গেল। মার্ক সেই কামরা সহ ছিটকে গিয়ে অনেক দূরে আছড়ে পড়লেন। আসলে যে হাবটি মাত্র 31 দিন টেকার জন্য তৈরি করা হয়েছিল, তার এয়ারলক বারবার ব্যবহারের ফলে ধাতব ক্লান্তিতে ফেটে গিয়েছিল। বিস্ফোরণে মার্কের হেলমেটে ছিদ্র হয়ে অক্সিজেন লিক করতে শুরু করেছিল। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে মার্ক সেখানে ট্যাপ লাগিয়ে কোনো মতে প্রাণ বাঁচালেন। তবে আসল সর্বনাশটা হলো যখন তিনি হাবের ভেতরে ফিরে তাকালেন। মঙ্গলের সেই বিষাক্ত আর হাড় কাঁপানো বাতাস যেন হাবের ভেতর ঢুকে মার্কের সাজানো বাগানটিকে তছনছ করে দিয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় মাটির সব উপকারী ব্যাকটেরিয়া মারা গেছে। এর অর্থ হলো মঙ্গলের সেই মাটি তার উর্বরতা চিরতরে হারিয়েছে। সেখানে আর কখনোই আলো ফলানো সম্ভব হবে না। হিমায়িত আলু গাছগুলোর মতো মার্কের মনোবলও যেন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি রোববারে গিয়ে নাসাকে এই দুঃসংবাদ জানালেন। নাসা হিসেব করে দেখলো এখন মার্কের যা আলু অবশিষ্ট আছে তাতে তিনি বড় জোর 609 সোল পর্যন্ত টিকে থাকতে পারবেন। হাতে সময় নেই বললেই চলে। এখন মাত্র 47 দিনের মধ্যে নাসাকে সেই উদ্ধারকারী প্রুফ তৈরি করে উৎক্ষেপণ করতে হবে। জেপিএল এর ব্রুস আর তার টিমের উপর তখন অমানসিক চাপ। ওদিকে কমান্ডার লুইস আর তার টিম মহাকাশ থেকে মার্ককে মেসেজ পাঠিয়ে সাহস জোগাতে লাগলেন। বন্ধুদের কথা ভেবে মার্ক আবারও উঠে দাঁড়ালেন। হাবের ভাঙা দরজাটি প্লাস্টিক দিয়ে সিল করে তিনি নিজের বেঁচে থাকার শেষ লড়াইটা শুরু করলেন। মঙ্গলের সেই ভয়াবহ বিস্ফোরণে হাবের প্রধান এয়ারলকটি ধ্বংস হয়ে গেলেও মার্কের ভাগ্য ভালো ছিল যে সেখানে আরও একটি বিকল্প এয়ারলক ছিল। সেটি দিয়েই তিনি এখন যাতায়াত করছেন। কিন্তু প্রতিবার যখন মঙ্গলের ধূলিঝড় হানা দেয়, মার্কের বুকের ভেতরটা তখন কেঁপে ওঠে। তার মনে হয় এই বুঝি প্লাস্টিক দিয়ে করা তার নড়বড়ে জোড়াতালিগুলো ছিঁড়ে যাবে আর তার প্রাণবায়ু মঙ্গলের বিষাক্ত বাতাসে মিশে যাবে। কিন্তু এই জানলেবা পরিস্থিতিতেও মার্ক তার ধৈর্যের বাঁধ ভাঙতে দেননি। ওদিকে পৃথিবীতে ব্রুস আর তার টিম দিনরাত এক করে সেই উদ্ধারকারী প্রুফ তৈরি করে ফেলল। সারা বিশ্ব যখন টিভির সামনে বসে প্রার্থনা করছে, নাসা রকেটটি উৎক্ষেপণ করলো, যা মার্কের জন্য জীবনদায়ী রসদ নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য, পৃথিবীর কক্ষপথ ছাড়ার ঠিক আগ মুহূর্তে রকেটটি মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেল। নাসার বিজ্ঞানীদের সব পরিশ্রম আর মার্কের বেঁচে থাকার আশা যেন ওই আগুনের গোলার সাথে মাটিতে মিশে গেল। তদন্তে দেখা গেল তাড়াহুড়ো করতে গিয়ে নাসা প্রুবের ভেতরে রাখা প্রোটিন বারগুলোর ওজন ঠিকমতো ব্যালেন্স করেননি। প্রচন্ড গতিতে ওড়ার সময় সেই প্রোটিন বারগুলো লিকুইড হয়ে গিয়ে ভাইব্রেশন তৈরি করে, আর সেই কম্পনেই প্রুবের বেল্ট খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে। মঙ্গলে তখন 186তম সোল চলছে। মার্ক যখন এই ব্যর্থতার খবর পেলেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন তার বাঁচার সম্ভাবনা এখন সুয়ের ডগার মতো সূক্ষ্ম। মার্ক কমান্ডার লুইসকে একটি আবেগঘন মেসেজ পাঠালেন। তিনি লিখলেন, লুইস, আমি যদি মারা যাই তবে আমার বাবা মাকে বলো তাদের ছেলের এই লড়াইয়ের পেছনে এক মহৎ উদ্দেশ্য ছিল। খবরটা শুনে তাদের পৃথিবী হয়তো থমকে যাবে, কিন্তু আমি চাই তারা জানুক যে আমি মরার শেষ মুহূর্ত পর্যন্ত হার মানিনি, আর এই পৃথিবীতে আমি সবথেকে বেশি তাদেরকেই ভালোবেসেছি।
মার্ক যখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছেন, ঠিক তখনই এক অবিশ্বাস্য মোড় এলো। চীনের স্পেস এজেন্সির প্রধান বিজ্ঞানীরা টিভিতে নাসার এই ব্যর্থতার খবর দেখছিলেন। যদিও নাসা কারো কাছে সাহায্য চায়নি, কিন্তু চীন মানবিকতার খাতিরে সাহায্যের হাত বাড়িয়ে দিল। তাদের কাছে একটি শক্তিশালী বুস্টার রকেট তৈরি ছিল, যা শুক্র ও বুধ গ্রহে যাওয়ার কথা। তারা সেই মিশন বাতিল করে রকেটটি নাসাকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নাসার কর্মকর্তাদের মধ্যে আবারও নতুন প্রাণের সঞ্চার হলো, কিন্তু এবার ব্রুসের টিমের কাছে চ্যালেঞ্জ আরও কঠিন। মাত্র 28 দিনের মধ্যে নতুন প্রুফ তৈরি করতে হবে। যখন সব বিজ্ঞানীরা এই নামুমকিন কাজকে মুমকিন করার চেষ্টায় ঘাম জড়াচ্ছিলেন, তখন তাদের বীরা একজনের মাথায় খেলছিল এক পাগলাটে আইডিয়া। তিনি হলেন অ্যাস্ট্রোডাইনামিক্স বিশেষজ্ঞ রিচ পার্নেল। রিচ অনেকদিন ধরেই সুপার কম্পিউটার মঙ্গলের কক্ষপথ আর গ্রহগুলোর গতিবিধি নিয়ে এক গোপন ক্যালকুলেশন করছিলেন। শেষমেশ যখন তার পরিকল্পনা কম্পিউটারে সাকসেসফুল দেখালো, তিনি এক মুহূর্ত দেরি না করে কাপুরের সাথে দেখা করতে নাসার স্পেস সেন্টারে ছুটে গেলেন। রিচ পার্নেল যখন নাসার কনফারেন্স রুমে ঢুকলেন, তখন সবার চোখে মুখে ছিল একরাশ সংশয়। রিচ একদমই গতানুগতিক বিজ্ঞানী নন। তিনি এনিকে মঙ্গল আর সান্ডার্সকে পৃথিবী বানিয়ে একটি স্টেপলারের মাধ্যমে তার পরিকল্পনাটি বুঝালেন। রিচের এই অসামান্য পরিকল্পনার নাম ছিল রিচ পুর্নেল ম্যানুভার। পরিকল্পনাটি ছিল এমন: কমান্ডার লুইস এবং তার টিম যখন পৃথিবীর খুব কাছাকাছি পৌঁছাবে, তখন তারা পৃথিবীতে অবতরণ করবে না, বরং পৃথিবীর অভিকর্ষ বল বা গ্রেভিটিকে ব্যবহার করে একটি স্লিংশট বা গুলতির মতো গতি নিয়ে হারমিস মহাযানটিকে আবারও মঙ্গলের দিকে ঘুরিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে যখন হারমিস পৃথিবীর পাশ দিয়ে যাবে, নাসা চীন থেকে পাওয়া সেই শক্তিশালী বুস্টার রকেটের মাধ্যমে একটি প্রুফ উৎক্ষেপণ করবে। সেই প্রুফটি হারমিসের সাথে মাঝ আকাশেই যুক্ত হবে, যা নভোচারীদের জন্য আরো 561 দিনের অতিরিক্ত রসদ সরবরাহ করবে। এতে নতুন বড় কোনো মহাকাশযান ছাড়াই হারমিস আবারও মঙ্গলে গিয়ে মার্ককে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। তবে স্ট্যান্ডার্স এই পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন, কারণ একজন মানুষের প্রাণের জন্য তিনি হারমিসের বাকি 5 জন ক্রু মেম্বারের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারছিলেন না। তিনি চাইলেন পুরনো পদ্ধতিতেই কাজ চালাতে, কিন্তু ফ্লাইট ডিরেক্টর মিস জানতেন স্ট্যান্ডার্সের পদ্ধতি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তিনি নিজের কেরিয়ার বা চাকরির পরোয়া না করে অত্যন্ত সংগোপনে হারমিসের নভোচারীদের কাছে রিচ পার্নেলের সেই গোপন ক্যালকুলেশন পাঠিয়ে দিলেন। হারমিসের ভেতর যখন এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো, কমান্ডার লুইস এবং তার সহকর্মীরা জানতেন এই পরিকল্পনা মেনে নিলে তাদের আরো 19 মাস মহাশূন্যে কাটাতে হবে, যা শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্তিকর। কিন্তু তাদের প্রিয় বন্ধু মার্কের জীবনের কাছে এই ত্যাগ ছিল নগণ্য। নাসা বা সরকারি আদেশের তোয়াক্কা না করে তারা সিদ্ধান্ত নিলেন তারা মঙ্গলে ফিরে যাবেন। এটি ছিল সরাসরি বিদ্রোহ, যার ফলে তাদের কেরিয়ার চিরতরে ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু মানবতার খাতিরে তারা নিজেদের জীবন আর কেরিয়ার দুটোই বাজি ধরলেন। স্ট্যান্ডার্স যখন এই বিদ্রোহের কথা জানতে পারলেন, তখন তার আর কিছুই করার ছিল না। বাধ্য হয়ে তিনি মিডিয়ার সামনে ঘোষণা করলেন যে নাসা মার্ককে উদ্ধার করতে হারমিসকে আবারও মঙ্গলে পাঠাচ্ছে। তবে তিনি মিচকে একা ডেকে নিয়ে প্রচন্ড তিরস্কার করলেন এবং মিশন শেষে পদত্যাগ করার নির্দেশ দিলেন। যদিও স্ট্যান্ডার্স রাগী ছিলেন, কিন্তু দিন শেষে তিনিও চেয়েছিলেন তার নভোচারীরা যেন সুস্থভাবে ফিরে আসে। তাই যাওয়ার আগে তিনি মিচকে বললেন মিশনটি যেন নিখুঁতভাবে শেষ হয়। এদিকে মঙ্গলে তখন শুরু হয়েছে মার্কের এক নতুন যুদ্ধের প্রস্তুতি। হারমিস আসতে অনেক সময় লাগবে, আর ততদিন তাকে প্রতিটি ক্যালোরি এবং প্রতিটি নিঃশ্বাস গুনে গুনে খরচ করতে হবে। পৃথিবী আর মঙ্গলের দূরত্ব গুছিয়ে দিতে শুরু হলো ইতিহাসের সবথেকে রোমাঞ্চকর এক যাত্রা। মঙ্গলের বুকে মার্ক ওয়াটনি যা করেছিলেন তা দেখে নাসার দুধে বিজ্ঞানীরাও অবাক হয়ে যাচ্ছিলেন। 5 কোটি মাইল দূরে একা একটি গ্রহে আটকা পড়েও মার্ক ভেঙে পড়েননি, বরং তিনি হাসিমুখে সেই ভূতাত্ত্বিক গবেষণা বা জিওলজিক্যাল রিসার্চ চালিয়ে যাচ্ছিলেন। যে কাজের জন্য পুরো এরিস 3 টিম মঙ্গলে এসেছিল, একাই পুরো টিমের কাজ সামলাচ্ছিলেন তিনি। ক্যামেরা অন করে নিজের প্রতিদিনের অভিজ্ঞতা রেকর্ড করা আর বিজ্ঞানের জটিল সব ধাঁধা সমাধান করা, এটাই ছিল তার বেঁচে থাকার রসদ। এরই মাঝে যখন তিনি খবর পেলেন যে কমান্ডার লুইস আর তার টিম মাঝ আকাশ থেকে ঘুরে আবারও মঙ্গলে আসছে তাকে উদ্ধার করতে, তখন মার্কের চোখে মুখে এক অপার্থিব আনন্দ খেলে গেল। কমান্ডার লুইস রেডিওতে মার্ককে পুরো উদ্ধার পরিকল্পনা বুঝিয়ে দিলেন। আসলে মঙ্গলে মিশন চালানোর সময় নাসা ও সরঞ্জাম একবারে পাঠাতে পারে না, তাই পরবর্তী এরিস 4 মিশনের
মিশনের জন্য প্রয়োজনীয় এমএবি রকেটটি তারা অনেক আগেই সেপারেটলি ক্রেটারে অবতরণ করিয়ে রেখেছিল। পরিকল্পনা হলো হারমিস যখন মঙ্গলের কক্ষপথে বা অরবিটে পৌঁছাবে ঠিক সেই মুহূর্তে মার্ককে ওই এমএবি রকেটে চড়ে মঙ্গলের মাটি ছেড়ে মহাকাশে উড়াল দিতে হবে। এরপর কক্ষপথে হারমিস তাকে লুফে নেবে। এই পরিকল্পনা শোনার পর মার্কের সামনে এলো একটাই লক্ষ্য, সেপারেটলি ক্রেটার। আজ থেকে ঠিক 200 দিন পর তাকে বর্তমান জায়গা থেকে 3200 কিলোমিটার দূরের সেই দুর্গম গন্তব্যে রওনা হতে হবে। মঙ্গলের রুক্ষপথে এই বিশাল দূরত্ব পাড়ি দিতে তার সময় লাগবে অন্তত 50 দিন। 50 দিনের এই দীর্ঘযাত্রায় রোভারের ভেতর পর্যাপ্ত খাবার, পানি আর অক্সিজেনের ব্যবস্থা করা ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ। কিন্তু নাসার তুকুর বিজ্ঞানীরা মার্ককে বাতলে দিলেন এক জাদুকরী বুদ্ধি। তারা রোভারের সাথেই ওয়াটার রিক্লেমার আর অক্সিজেনেটর ফিট করার পদ্ধতি শেখালেন। মার্ক নিজের দক্ষতায় রোভারটিকে একটি চলমান ছোট স্পেসশিপে পরিণত করলেন। ওদিকে পৃথিবীতে তখন মহাবিপদ কেটেছে। চীন থেকে পাওয়া বুস্টার রকেটের মাধ্যমে নাসা সফলভাবে হারমিসের কাছে প্রয়োজনীয় রসদ পৌঁছে দিল। লুইস আর তার টিম নতুন শক্তিতে আবারও মঙ্গলের দিকে দেয়া আসতে লাগলেন। সময় যেন মঙ্গলের বালির মতো হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে 7 মাস কেটে গেল। এই দীর্ঘ সময়ে মার্ককে ক্যালোরি মেপে মেপে খাবার খেতে হয়েছে। পর্যাপ্ত পুষ্টির অভাবে তিনি এখন কঙ্কালসার, শরীর প্রচন্ড দুর্বল, কিন্তু তার মনের জোর ছিল হিমালয়ের মতো অটল। অবশেষে সেই দিনটি এলো যেদিন তাকে সেপারেটলি ক্রিকেটারের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। যে হাব তাকে এতদিন মঙ্গলের হাড় কাঁপানো শীত আর বিষাক্ত বাতাস থেকে রক্ষা করেছে, সেই আশ্রয়ের দিকে তাকিয়ে মার্ক শেষবারের মতো বললেন গুড বাই। মঙ্গলের পথে এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রতিদিন সকালে তাকে টানা 13 ঘন্টা রোভারের সোলার প্যানেল চার্জ করার জন্য অপেক্ষা করতে হতো। সূর্য ডুবলে তিনি আবারও যাত্রা শুরু করতেন। মাঝপথে ক্যাম্প করে থাকার সময় তিনি পানি ছাড়া নিজের নিত্যকর্ম সারতেন। এমনকি তিনি যখন ওই গর্ত খুঁড়ে নিজের বর্জ্য সেখানে ফেলতেন, সাথে একটি চিরকুট লিখে রাখতেন সরি। নিজের এই অবস্থাকে রসিকতা করে তিনি নাম দিলেন স্পেস পাইরেট বা মহাকাশের জলদস্যু। কারণ আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী মহাকাশের আইনও অনেকটা সেই রকম। যতক্ষণ তিনি হাবের ভেতরে ছিলেন ততক্ষণ তিনি নাসার অধীন ছিলেন, কিন্তু বাইরে পা রাখা মাত্রই তিনি এক স্বাধীন মানুষ। মঙ্গলের যে প্রান্তেই তিনি পা রাখছিলেন সেখানে তিনি হচ্ছিলেন ইতিহাসের প্রথম মানব। এই একাকিত্ব আর গৌরবের মিশেলকেই মার্কের মনোবলকে এক মুহূর্তের জন্য ভেঙে পড়তে দেয়নি। মঙ্গলের সেই ধূলিধূসরিত প্রান্তরে যখন মার্কের 3200 কিলোমিটারের যাত্রা শেষ হলো, তখন তিনি নিজেকে এক নতুন সংকটের মুখে আবিষ্কার করলেন। নাসা তাকে এক বড়সড় দুঃসংবাদ দিল। জেপিএল এর বিজ্ঞানী ব্রুসের হিসেব অনুযায়ী হারমিস মহাকাশযানে আর ততটা জ্বালানি অবশিষ্ট নেই, যেটি সে মঙ্গলের একদম কাছের কক্ষপথে এসে আবার ফিরে যেতে পারবে। অর্থাৎ হারমিস অনেক দূর দিয়ে চলে যাবে। এদিকে মার্ক যে এমএবি রকেটে চড়বেন, সেটি বর্তমান ওজনে মঙ্গল গ্রহের অভিকর্ষ বল কাটিয়ে হারমিসের উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারবে না। নাসা মার্ককে এক অবিশ্বাস্য নির্দেশ দিল, রকেটটিকে হালকা করতে হবে। মার্ক এমএবির ভেতর থেকে অপ্রয়োজনীয় সব সরঞ্জাম খুলে ফেললেন। এমনকি রকেটের জানালা, উপরের 400 কেজির ভারী এয়ার লক কন্ট্রোল প্যানেল আর যোগাযোগ ব্যবস্থাও তিনি ছুঁড়ে ফেলে দিলেন। এখন রকেটের নিয়ন্ত্রণ আর মার্কের হাতে নেই, বরং হারমিস থেকে মার্টিনেস এটিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালাবেন। মার্ককে শুধু সিটে বসে থাকতে হবে। কিন্তু রকেটের জানালা আর ছাদ না থাকায় মঙ্গলের বায়ুমণ্ডলের চাপ সামলানো ছিল এক বিরাট ঝুঁকি। নাসা পরামর্শ দিল রকেটের সেই খোলা অংশটি প্যারাশুট দিয়ে ঢেকে দিতে। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে পাতলা হওয়ায় নাসা আশা করেছিল এই প্যারাশুটটি বাতাসের চাপ সহ্য করে নেবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। হারমিস মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে এসে পৌঁছালো। কমান্ডার লুইস এবং তার দল চূড়ান্ত প্রস্তুতি নিলেন। মার্ক শেষবারের মতো তার সেই বিশ্বস্ত রোভারটিকে বিদায় জানিয়ে এমএবিতে গিয়ে বসলেন। অনেকদিন পর তিনি দাড়িগোঁফ ছেটে নিজেকে একটু পরিপাটি করে নিলেন, যেন এক নতুন জীবনের আহ্বানে সাড়া দিচ্ছেন। পৃথিবী থেকে নাসা এই মিশনে সরাসরি কোনো সাহায্য করতে পারছিল না, কারণ একটি মেসেজ পৌঁছাতে তখন 24 মিনিট সময় লাগছিল। পুরো পৃথিবীর মানুষ তখন রুদ্রশ্বাসে টিভি পর্দার দিকে তাকিয়ে। সবার প্রার্থনা যেন মার্ক সুস্থভাবে ফিরে আসেন। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে মার্ক অনেকদিন পর তার বন্ধুদের কণ্ঠস্বর শুনতে পেলেন। প্রিয়জনদের গলার আওয়াজ শুনে লড়াকু মার্ক আরও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। মার্টিনেজ হারমিস থেকে কাউন্টডাউন শুরু করলেন এবং এমএবি লঞ্চ করা হলো। এক প্রচন্ড
গর্জন করে রকেটটি মঙ্গলের মাটি ছেড়ে আকাশের দিকে ধেয়ে চলল। কিন্তু উড্ডয়নের গতিবেগ বাড়ার সাথে সাথেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল। বাতাসের প্রচন্ড চাপে উপরের সেই প্যারাশুটটি ছিঁড়ে উড়ে গেল। এখন মার্ক আর মঙ্গলের বিষাক্ত বাতাসের মাঝখানে কোনো আড়াল নেই। বাতাসের সেই প্রচন্ড ধাক্কা আর ঘর্ষণে রকেটের ভেতরটা যেন এক নরকে পরিণত হলো। এমএবি রকেটটি যখন মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে পৌঁছালো, বাতাসের সেই প্রচন্ড চাপে মার্ক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কিন্তু রকেটটি সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে ঘুরতে শুরু করে। তবে সমস্যা হলো হারমিস থেকে মার্কের দূরবস্থা ছিল 68 কিলোমিটার। মহাকাশের বিশালতায় এই দূরত্ব যোজন মাইলের মতো। কমান্ডার লুইস তৎক্ষণাৎ মার্টিনেজকে হারমিসের ইঞ্জিন চালু করার নির্দেশ দিলেন। থ্রাস্টারের ধাক্কায় হারমিসকে যতটা সম্ভব এমএবির কাছে নিয়ে আসা হলো। পৃথিবীতে কোটি কোটি মানুষ তখন প্রার্থনায় মগ্ন। সবার সেই আকুতি বৃথা গেল না। মার্কের জ্ঞান ফিরল। রেডিওতে মার্কের আওয়াজ শুনে হারমিসের ক্রু মেম্বাররা উল্লাসে ফেটে পড়ল। কিন্তু বিপদ এখনো কাটেনি। হারমিস আর এমএবির গতির মধ্যে 42 মিটারের বিশাল ব্যবধান ছিল। এই গতিকে মার্ককে ধরা প্রায় অসম্ভব। যদি হারমিসের গতি কমানোর জন্য আবার ইঞ্জিন চালানো হয়, তবে পৃথিবীতে ফেরার মতো পর্যাপ্ত জ্বালানি তাদের হাতে থাকবে না। সময় ফুরিয়ে আসছে আর দূরত্ব বাড়ছে। ঠিক তখনই মার্ক এক দুঃসাহসিক আইডিয়া দিলেন। তিনি বললেন, আমি যদি আমার স্পেস স্যুটের গ্লাভসে একটা ফুটো করে দিই, তবে সেখান থেকে বেরিয়ে আসা বাতাসের চাপে আমি আয়রনম্যানের মতো উড়ে তোমাদের কাছে চলে আসতে পারবো। যদিও এটা ছিল চরম ঝুঁকিপূর্ণ। একটু ভুলের জন্য মার্ক মহাকাশের অতলে চিরতরে হারিয়ে যেতে পারতেন। তবে এই আইডিয়া থেকে কমান্ডার লুইসের মাথায় এক বাস্তবসম্মত বুদ্ধি এলো। তিনি কেমিস্ট বগেলকে বললেন জাহাজে থাকা সরঞ্জাম দিয়ে একটি বোমা তৈরি করতে। বগেল চিনি, তরল অক্সিজেন আর অ্যামোনিয়া মেশানো স্টেইন রিমুভার দিয়ে একটি শক্তিশালী বোমা বানিয়ে ফেললেন। পরিকল্পনা অনুযায়ী ডাক্তার ব্যাক হারমিসের সামনের দিকের এয়ারলকে গিয়ে সেটি খুলে রাখলেন। জোহানসন সেই বোমাটি নিয়ে ব্যাকের কাছে এলেন। ব্যাক আর জোহানসন একে অপরকে ভালোবাসতেন। এক আবেগঘন বিদায় জানিয়ে জোহানসন ভেতরে ফিরে এলেন। ব্যাক বোমাটি এয়ারলকে সেট করে পেছনের দিকে সরে এলেন। কমান্ডার লুইস নিজেও স্পেস স্যুট পরে প্রস্তুত ছিলেন। লুইসের নির্দেশে বোমাটি ফাটানো হলো। বিশাল এক জটকায় এয়ারলকের সব বাতাস বেরিয়ে এলো। আর সেই বিপরীতমুখী ধাক্কায় হারমিসের গতি মন্তর হয়ে এমএবির সমান হয়ে গেল। গতি এক হলেও দূরত্ব এখনো কিছুটা বেশি ছিল। ব্যাগকে সরিয়ে দিয়ে কমান্ডার লুইস নিজেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেকে একটি লম্বা তারের সাথে বেঁধে মহাকাশের শূন্যতায় ঝাঁপ দিলেন। ওইদিকে মার্কও বসে নেই। তিনি নিজের গ্লাভসে ফুটো করে বাতাসের চাপের সাহায্যে লুইসের দিকে এগিয়ে আসছিলেন। মহাকাশের সেই অসীম অন্ধকারে দুই প্রাণের এক মরণপণ লড়াই শুরু হলো। অবশেষে লুইস আর মার্কের হাত একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরল। 5 কোটি মাইল দূরের সেই নিঃসঙ্গ মানুষটি আবার তার বন্ধুদের স্পর্শ পেলেন। হারমিসের ভেতরে যখন মার্ককে টেনে নেওয়া হলো, তখন সারা পৃথিবীর মানুষ আনন্দে ফেটে পড়ল। জনসন স্পেস সেন্টার থেকে শুরু করে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার সবাই তখন মার্ক ওয়াটনি নামের এক অজেয় যোদ্ধার জয়গান গাইছে। এরপর কেটে গেল অনেকটা সময়। মার্ক পৃথিবীতে ফিরে এলেন এবং নাসার অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট প্রোগ্রাম এর একজন শিক্ষক হিসেবে যোগ দিলেন। তার প্রথম ক্লাসে ছাত্ররা যখন তাকে জিজ্ঞেস করলো, আপনি কি ওই সময় ভয় পেয়েছিলেন? মার্ক তখন মুচকি হেসে বললেন, হ্যাঁ, প্রতিটা মুহূর্তে। কিন্তু মহাকাশে যখন সবকিছু তোমার বিপক্ষে যাবে, তখন তোমার হাতে দুটো পথ থাকবে। তুমি হয়তো মৃত্যু মেনে নেবে, না হয় তুমি সমস্যার সমাধান শুরু করবে। একটার পর একটা বিজ্ঞানের সমাধান করতে করতেই তুমি একদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে। কমান্ডার লুইস যখন দেখলেন এমএবি রকেট আর হারমিসের দূরত্ব গুছাতে দড়িগুলো ছোট হয়ে যাচ্ছে, তখন তিনি মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন। কিন্তু মার্ক ওয়াটনি হার মানার পাত্র নন। তিনি তার সেই পাগলাটে আয়রনম্যান আইডিয়াটাই কাজে লাগালেন। নিজের স্পেস স্যুটের গ্লাভসে ছিদ্র করে সেই বাতাসের ধাক্কায় তিনি শূন্যে লুইসের দিকে এগিয়ে গেলেন। মাঝপথে একবার হাত ফসকে গেলেও শেষমেশ তিনি দড়িটি ধরে শক্ত করে আঁকড়ে ধরলেন। ব্যাগ দ্রুত তাদের দুজনকে হারমিসের ভেতরে টেনে নিলেন। মঙ্গলের সেই নিঃসঙ্গ ধূসর মরুভূমি থেকে অবশেষে মার্ক ফিরে এলেন আপনজনের আশ্রয়ে। এই খবর ছড়িয়ে পড়তেই নাসার কন্ট্রোল
রুম থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষের উল্লাস যেন আকাশ ছুল। মঙ্গলের বুকে 564 চুল বা দিন একাকী লড়াই করার পর পৃথিবীতে ফেরাটা মার্কের জন্য ছিল এক পূর্ণজন্ম। পৃথিবীর মাটিতে প্রথম পা রেখে তিনি অনুভব করলেন ঘাসের কোমলতা আর মুক্ত বাতাসের স্বাদ। মঙ্গলে থাকাকালীন মার্ক শুধু টিকে থাকার লড়াই করেননি, বরং প্রতিকূলতার মাঝে হাসি মুখে বাঁচতে শিখেছিলেন। এখন তিনি নাসার নতুন মহাকাশচারীদের প্রশিক্ষণ দেন। তার প্রথম ক্লাসে ছাত্রদের তিনি একটি অমূল্য পাঠ শেখান। মহাকাশে যখন সবকিছু তোমার প্রতিকূল হবে, তখন শুধু মৃত্যুকে মেনে না নিয়ে বিজ্ঞানের এক একটি জট খুলতে শুরু করো। একটা সমস্যা সমাধান করলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য পথ খুলে যাবে, আর এভাবেই তুমি একদিন ফিরে আসার রাস্তা খুঁজে পাবে। সময় বয়ে চলল, নাসার প্রযুক্তি আরো উন্নত হলো। নতুন উদ্দীপনায় এরিস 4 মিশন সফলভাবে উৎক্ষেপণ করা হলো। মার্টিনেজ আবারও সেই লাল গ্রহের উদ্দেশ্যে রওনা হলেন, আর তার সেই সাহসী অভিযান টেলিভিশনে বসে দেখছিলেন কমান্ডার লুইস। ভগেল এখন তার পরিবারের সাথে সুখী জীবন কাটাচ্ছেন। ওদিকে ডাক্তার বেক আর জোহানসনের প্রেম পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে। তাদের কুল আলু করে এসেছে তাদের প্রথম সন্তান। ফ্লাইট ডিরেক্টর মিস এখন অবসর নিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। আর সেই তরুণ বিজ্ঞানী রিচ পার্নেল, যার অসামান্য বুদ্ধিতে মার্কের প্রাণ বেঁচেছিল, তিনি প্রচারের আড়ালে থেকে আজও নাসার প্রতিটি গুরুত্বপূর্ণ মিশনে নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। মঙ্গলের সেই রুক্ষ বালিতে একা পড়ে থাকা মানুষটি আজ কোটি কোটি মানুষের প্রেরণার উৎস। মার্ক ওয়াটনির এই গল্প আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি আমাদের যতটাই শেষ সীমানার দিকে নিয়ে যাক না কেন, যদি আমরা সেই শেষকে নতুন এক শুরুর ভিত্তি মনে করে লড়াই করি, তবে জয় আমাদেরই হবে। বন্ধুরা, এই অসাধারণ সিনেমাটির গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। মহাকাশের এমন আরো রোমাঞ্চকর অভিযানের গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।